সৌহার্দ্য কেবিনের বাইরে দাঁড়িয়ে বড় বড় শ্বাস টানলো। দরজায় নক করে দুটো টোকা ফেলতেই ভেতর থেকে গম্ভীর গলা ভাসলো কামিনী। মিহি চটপট ভেতরে গেল, দরজা চাপলো। সৌহার্দ্য চেয়ে তার দিকে। মিহি বলল, ডেকেছিলাম অফিসে কাটা এসেছো? মিহি মনে করে বলল, 9টা বেজে 15 মিনিট। ইটস ইয়োর ফার্স্ট ডে দিস অফিস। মিহির আগে মেজাজ চটে গেল। কি নাটকটাই না করেছে এখন। বেটা, তোর জন্যই তো হলো দেরি। এখন এত ঢং কোত্থেকে পাস? মিহি বলল, আপনি তো জানেন কেন দেরি হয়েছে। তারপরেও কেন এমন আচরণ করছেন? আপনি একজন ইন্টার, আর একজন ইন্টারের কেন দেরি হলো বা তার কি সমস্যা হলো এসব? অফিসের বস কবে থেকে খোঁজ রাখতে শুরু করেছে মিসেস মিহিকা? মিহির মেজাজ চটে গেল। বড় শান্ত গলায় বলল, ওটা মিস হবে স্যার। নেই, নেহাটা জ্বালাতে বলা কাজে লাগা গরমের তোলে মাছে সারবে সারের মতো ছ্যাদ করে উঠল সৌহার্দ্য। সেটআপ। আই ডোন্ট কেয়ার আপনি মিস নাকি মিসেস, তা কেন কেয়ার করবি বেটা? তোর কেয়ার করলে কি এত সুন্দরী রূপসরী বউকে ছেড়ে আনতে পারতিস? তুই তো অসভ্য ফটাস বেটা লোক, এজন্য এসব পেয়েছিস। মনে মনে বকে গেল মিহি। পরপর শ্বাস ফেলে সৌহার্দ্য বলল, আপনার এসব ইন্টারেস্টিপল বিহেভিয়ারের জন্যই আমি আপনাকে হায়ার করতে চাইনি। একটা কাজও ঠিক করতে পারেন না, অসহ্যকর। রাগে ফুঁসে উঠল মিহি। চোখ ছোট করে চেয়ে রইল। দাঁত কিরমির করে বলল, সরি স্যার, আর হবে না। সৌহার্দ্য একটা ফাইল রাখলো টেবিলে। ল্যাপটপে শাটার তুলতে বলল, এটাই প্রেজেন্টেশন রেডি করো, আগামী সপ্তাহে মিটিং আছে। মি আশ্চর্য হয়ে গেল। বলো, আমি সরে সবে হয়েন করলাম কয়দিন, এরই মধ্যে প্রেজেন্টেশন? যা বলেছি সেটাই করো। বাট স্যার। সৌহার্দ্য তাকালো। মিহি আর কিছু বলে না। ফাইল তুলে শ্বাস নিয়ে বলল, ওকে স্যার, গুড নাইট লিভ। দরজা খুলে অবস্থায় রেখে বেরুতে নেয় মিহি। সৌহার্দ্য ডাক, মিস মিহি। মিস মিহি হতবাক, কিসের মিস ভাই? আমি মিস হলে তোর বউকে। মিহি যন্ত্রণাতে চোখে মাথা ঘুরিয়ে তাকালো। সৌহার্দ্য বলে, দরজা আটকানো। মিহি নিজের ডেস্কে এসে ধারাম করে ফাইলগুলো রাখলো। পাশের ডেস্কে বসে কোল্ড ড্রিঙ্কস হাতে বসে থাকা তানিয়া হঠাৎ এমন শব্দ চমকে উঠল। পাশ ফিরে তাকাতে আগে ফোঁস করতে থাকা মিহিকে দেখলো। আশেপাশে চেয়ে দেখলো কয়েকজন তাকিয়ে আছে মিহির দিকে। তানিয়া তাকাতে চোখ সরিয়ে নিজেদের কাজে মনোযোগ দিল। তানিয়া উঠে এলো চেয়ার ছেড়ে। মিহির কাছে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিহি চেয়ারে বসে পড়লো। সব মনে করে রাগে জেদে নিজেকে আচমকাই মুখ হাতে ঢোকে ঝরঝর করে কেঁদে ফেলল। তানিয়া তার হঠাৎ কান্না চমকালো। মিহি কাঁধে হাত রেখে মেয়ালেম কণ্ঠে জিজ্ঞেস করলো, এ মা, কি হয়েছে? মিহি, কাঁদছো কেন? মিহি চোখ মুছে তাকালো তার দিকে। তানিয়া চেয়ার টেনে তার সামনে বসে প্রশ্ন আত্মক চোখে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? স্যার কিছু বলেছে? মিহি এবার তীক্ষ্ণ ঘৃণায় প্রকাশ ঘটল। উনি আবার না বলে কখন থেমেছেন? এনেছে এই জঘন্য ওই লোক। তানিয়া, আমার সত্যি বলতে জানো, মন চাইছিল ঠাসিয়ে একটা চর বইসা ওই লোকের গালে। তানিয়া হতবাক হয়ে গেল। আস্তে আস্তে শান্ত হও, হয়েছেটা কি? এত রেগে আছো কেন? কি করছে স্যার? মি সব বলতেই নিচ্ছিল, মাঝপথে সৌহার্দ্য করা ওয়ার্নিং মনে পড়ে গেল। সে থেমে গেল। কথাটুকু কোনো মতে পার করেই বলো, অপমান করেছে কেন? লেইস হয়েছে বলে? সাথে প্রেজেন্টেশন কাজও দিয়েছে। প্রথম দিনে এমন কেউ করে? তানিয়া হতবাক শ্বাস ফেল। এজন্য কাঁদছো? পাগল মেয়ে, এজন্য কাঁদে কেউ। শুধু এজন্য না, আরও কারণ তুমি বুঝো না। আসলে উনি খুব পাংচুয়াল। কেউ কোনো রকম একটু কোনো কাজ এদিক ওদিক করতে পারে না যদি ওই দিকে, আর তিনি তাকে আস্ত রাখে না। মিহি পাংশুটে মুখে চেয়ে বলল, ওনার ব্যবহার সবার সাথে এমন? তানিয়া অনীহা মাথা দোলালো, জি। এরপরই মিহি পেছনে তাকাতে আটকে উঠল সৌহার্দ্য দাঁড়িয়ে। শীত। তানিয়া কোনো মতে চেয়ার ছেড়ে উঠে হাতলে হাত দিয়েছিল। সৌহার্দ্য হাতে ইশারা করে বসতে বলল। কৌশলে বুঝিয়ে দিলে এখন সামান্য নাড়াচাড়া করলেও যদি সে সামনে ব্যক্তিকে তার ব্যাপারে জানা দেয়, সৌহার্দ্য তাকে সেকেন্ডে সে বিখ্যাত কোরিয়ান সিরিজ ইস হাই স্কুল গেমের মতো এলিমেন্টের করে দেবে। এত আর যে এলিমেন্টের করা নয়, বরং উপায়ওয়ালার সাথে সাক্ষ্য মতন ব্যবস্থান করে দেওয়া। তানিয়া চুপটি মেরে বসে পড়ল। মিহি আপন মানে গেল, এভাবে মানুষের সাথে ব্যবহার করলে টপকে যেতে বেশি সময় লাগবে না। তানিয়ার মুখ কুঁচকে ফেল। মিহি কথা বলতে বলতে তার দিকে তাকালো।
মুখ কুঁচকাতে দেখে নিজের কপাল কুঁচকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো কি তানিয়া, ভ্রু কেমন করে যেন তার পেছনে তাকাতে ইশারা করলো। মিহি ইঙ্গিত বুঝতে তাকাতে আটকে উঠলো। সৌহার্দ্য তাকাতে তাকাতে দেখে ভ্রু কুঁচ নাচালো। মিহি তৎক্ষণাৎ সামনে ফিরে চেয়ারের দিকে নুয়ে বসলো। সৌহার্দ্য এগিয়ে এসে দাঁড়ালো, ফিসফিসানো স্বরে বলল, এখন লুকিয়ে কি লাভ মিস মিহিকা, আই হ্যাভ হান্ট এভরি সিঙ্গেল থিং। মিহি শুনলেও নড়ল না, চোখ খুঁচিয়ে রেখেছে। সৌহার্দ্য ধমকে উঠলো এই পর্যায়ে গেট আপ। মিহি বুকের ভেতরটা কেমন যেন ছলকে উঠলো। সে মুখ কাচুমাচু করে ঠিক হয়ে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো সকলে চেয়ে আছে তার কোমরে করে। মিহি এ পর্যায়ে আরো কান্না পেয়ে গেল। সে সৌহার্দ্য রথ দিকে ছলছল চোখে তাকালো। সৌহার্দ্য বুঝে একটুও মায়া দয়া হলো না। সে গম্ভীর গলায় গড়গড় করে বলে গেল ত্যক্ত বাক্যগুলো, প্রেজেন্টেশনের ফাইল আমি কালকের মধ্যেই চাই। কিভাবে করবে, কি করবে তা আমার কোনো যায় আসে না। যার থেকে ইচ্ছে হেল্প নিন, বাট আই নিড টু গেট দ্যাট ওয়ার্ক ডান। মিহি চেয়ার নামিয়ে নিল। সৌহার্দ্য ভ্রু উঁচিয়ে গট গট আর নাইট, ইয়েস স্যার। মিহি দাঁত পিষে বলল। সৌহার্দ্য চোখ ছোট করে চায় গুড। বাড়ি ফেরার রাত 8টায়। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। এসে বিছানা শটাং হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। আজকে যে পরিমাণ খাটিয়েছে তাকে সৌহার্দ্য। অফিসে যাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছে। এত কঠিন কঠিন সব কাজ, প্রথম দিনই এত কাজ কেউ কি করতে দেয়। মিহি নিজেকে এত অসহায় লাগছে। আঙ্কেল আন্টি এখানে এনে সৌহার্দ্যর কাঁধে তাকে কেন গলিয়ে দিল। সে এরপর উঠে বসলো। পিছনে তাকিয়ে দেখলো ভেজা চুলে বিছানায় কিছু অংশ ভিজে গিয়েছে। এখনো চুল থেকে টুপ টুপ করে পানি পড়েছে। মিহি একবার বিরক্ত হলো খুব। উঠে গিয়ে চেয়ার থেকে তোয়ালে নিয়ে চুলগুলো ভালো করে মুছে নিল। তখনই দরজায় নক হলো। সে বিরক্তকর ফাঁপা শ্বাস ফেল। গিয়ে দরজা খুলে দিল। সৌহার্দ্যকে সামনে দেখে স্বাভাবিক মুখ চোখ হয়ে এলো তুলনামূলক শক্ত। মিহি ভ্রু কুঁচকালো। জি। সৌহার্দ্য বলল, নাস্তা দেওয়া আছে টেবিলে, খেতে এসো। বলে দাঁড়ালো না, সে চলে গেল। মিহি মুখ খিচিয়ে সেই দিকে চেয়ে রইল। অতঃপর সকালের ঘটনা মনে পড়তে সে হুড়মুড়িয়ে হেঁটে ডাইনিং এর কাছে চলে গেল। দেখলো সৌহার্দ্যকে টেবিলের কফির মগ রাখা, তার সামনে ল্যাপটপ রাখা, নিজের মনে টাইপ করছে। এর মাঝে দুবার কি তিনবার কফিতে চুমুকও দিয়েছে। মিহি এসেই খ্যাপাটে গলায় বলল, আপনি এমন কেন? সৌহার্দ্য চমকে গেল। শোনোনি? এমন ভঙ্গিমায় কপাল কুঁচকে চেয়ে বলল, সরি। মিহি তীক্ষ্ণ স্বরে বলল, আমার সাথে সারাদিনে মিসবিহেভ করে নাও ইট আর অ্যাবজিন্ট লাইক ইউ ওয়ান্ট নাথিং। সৌহার্দ্য ভ্রু উঁচিয়ে তাকালো। তো মিহি রাগ এবার পাহাড় ভেঙালো। তো আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন, আপনার এতে কোনো যায় আসে না। এভাবে কারোর সাথে থাকা যায়? সিরিয়াসলি সৌহার্দ্য বিশেষ ভাবগত দেখলো না। নির্লিপ্ত থেকে ল্যাপটপে চোখ রাখলো। বলল, না থাকতে পারলে থেকো না, চলে যাও। মিহি অবিশ্বাসের চোখ চাইলো। কি? লিভ মাই হাউস, গো অ্যাওয়েন। মিহির শ্বাস গলে আটকে এলো। সে চুপচাপ দেখে গেল সামনে বসা লোকটাকে। কথাগুলো মস্তিষ্কে চরমভাবে আঘাত হানাতেই আপন মনে চেয়ে শক্ত হলো। হনহনিয়ে হেঁটে নিজের ঘরে গেল। সৌহার্দ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো। এই মেয়ে আকার তার জানা আছে, বেশি হলে আর কি বা করবে, কাঁদবে, ব্যাস এইটুকুই। সৌহার্দ্য উঠলো, নিজের ঘরে এলো, দরজা আটকে বিছানায় শুয়ে পড়লো। মেয়েটাকে অদ্ভুত লাগছে, সহ্য হচ্ছে না, আবার এড়িয়েও চলতে পারছে না। মিহির সামনে এলো, অতীত স্বর হচ্ছে, দূরে গিয়ে অদ্ভুত রকমের অসহায় লাগছে। নিজের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে ব্যস্ত ক্লান্ত সৌহার্দ্য। একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন, ঘুম দরকার, তবে আসছে না। সে মাথার নিচে এক হাতে রেখে উপরের ছাদে তাকালো। সে খুব বেশি রুক্ষ ব্যবহার করে ফেলেছে মিহির সাথে, বেশি করেছে। সৌহার্দ্য অদ্ভুত লাগছে, বড্ড অদ্ভুত। মিহি ঘরে এসে নিজের লাকেজ নামালো, চেইন খুলে ফোনে হাত নিল। আমেনার নাম্বারে ডায়াল করে পাশে রাখলো। রিং হচ্ছে, শোনা যাচ্ছে। মিহি ওয়ার্ডরোব খুলে একে একে নিজের জামা কাপড় বের করে এনে বিছানায় তপ্ত শ্বাস রাখলো। একটা একটা কাপড় ভাঁজ করে ব্যাগে ভাবতে লাগলো। ফাঁকে ফোনের দিকে চেয়ে দেখলো ফোন রিসিভ করেছে আমেনা। ওপাশ থেকে আমেনার গলাও শোনা গেল, হ্যালো। মিহি মিহি ফোন নিয়ে কানে ঠেলো, তপ্ত স্বরে বলল, আমি এখানে থাকবো না আন্টি। আমেনা অবাক হলো। কেন অবাক? কি হয়েছে? কি করেছে ও? কি করেনি আন্টি? উঠতে বসতে সৌহার্দ্য আমাকে অপমান করেছে। আজকে প্রথম দিনই অফিসে গাধা খাটুনি খাটিয়েছে, যা তার লোকের সামনে বলেছে। ইনফ্যাক্ট এখন আমাকে বাড়ি থেকে
হয়ে যেতে বলেছে, তারপরে বলল কি করেছে। আমিনা তাজ্জব বনে গেলে ছেলের ব্যাপারে অভিযোগ শুনে অসম্ভব বিস্ময় নিয়ে বলল, সহদ্দ এসব বলেছে? ও তো এমন মিহি, ও এমন করতে পারে সেটা কি আমি কিভাবে বলবো? সব কিছুই আমার পিছনে পড়ে থাক। আমি এটা বুঝতে পারছি না তোমার কেন আমাকে সহদ্দর ঘরে গলিয়ে দিয়েছো। আমিনা মৃদু ধমকে উঠল, মিহি কিসের বলেছি? সহদ্দ তোর স্বামী হয়, ওখানে ঘাড়ে গোছিয়ে দেওয়ার প্রশ্ন কেন উঠেছে? মিহি নিজেকে সামলানোর চেষ্টা করলো। তাছাড়া ও কোনো শব্দ এসবের সাথে যায় না। সহদ্দর আচরণে আমি এতটুকুও বুঝে গিয়েছি সে আমাকে এখানে মোটেও চায় না। তুমি রাগ কমায় একটু। মিহি তপ্ত শ্বাস পেল, শান্ত গলায় বলল, আমি এখানে থাকবো না। ওনার মতো মানুষের সাথে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, ভালো মতো চেয়েছি, থাকতে চেয়েছি, এই সম্পর্কটাকে একটু সুযোগ অবধি দিতে চেয়েছি। তবে সৌহার্দ্য তো সৌহার্দ্যই, তার এমন ব্যবহারে এখন তাকে মেনে নেওয়া বা সুযোগ দেওয়ার আর কোনো প্রশ্নই আসে না। আমিনা হতভম্ব হয়ে গেল। মিহি মাথা ঠান্ডা কর, ভুলভাল কোনো ডিসিশন নিস না, পরে তুই রিগ্রেট করবি। মিহি তাচ্ছিল্য করে হাসলো। ফোন কেটে দিল তৎক্ষণাৎ ওপাশ থেকে আমেনা তখনও কথা বলছিল। মিহি শুনল না। তার প্রচণ্ড অদ্ভুত লাগছে। সে জামা কাপড়গুলো লাগেজে ভরে চেইন টানলো, গিয়ে ঘরের দরজায় খুললো। ফোনে এক হাতে আর এক হাতে ব্যাগ নিয়ে বের হলো ঘর ছেড়ে। সারাদিকে নজর বুলিয়ে সৌহার্দ্যকে নজরে এলো না। মিহির আগে কপালে ভাঁজ টান টান হয়ে এলো। বিশ্রী রকমের অনুভূতিটাও বাসা বাঁধনে মনের মস্তিষ্কে। চোখ জ্বলে টাইটমোর তখন, বক্ষপিঞ্জিরে অদ্ভুত রকমের তিক্ত ব্যথা, কণ্ঠনালী রোধ হয়ে আসছে কান্না আটকানোর তাগিদে। মিহি ব্যাগ টেনে দরজা খুলো, বেরিয়ে গেল ঘর ছেড়ে। ফোন বাজার শব্দে ঘুম ভাঙল সহদর। তখন ঠিক কয়টা বাজে তার খেয়াল নেই। ফোন বাজতে বাজতে কেটে গিয়েছে। মস্তিষ্কে থিরিয়ে আছে সদ্য কাঁচা ঘুম ভাঙা। তৎক্ষণাৎ সে বুঝল না কিছুই। চোখ পিট পিট করে খুলে চাইলো, উপরে ছাদের দিকে তাকালো, আশেপাশে সব বুঝতে সময় নিল। তখন আবারও বেজে উঠল ফোন। সহদ্দ চমকে উঠে আশেপাশে তাকালো। বিছানায় এদিক ওদিক হাতড়ে ফোন পেল হাতে। তাড়াঘড়ি করে সময় নিয়ে গলা পরিষ্কার করে ফোন রিসিভ করলো। চোখ কুঁচকে তার উপর কইনু রেখে ফোন কানে গুঁজলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হা মা। আমেনা দুশ্চিন্তাগ্রস্ত স্বরে শোনা গেল, সহদ্দ কোথায় তুই এখন? সহদ্দ তার গলা শুনে চোখ থেকে হাত সরালো, ভ্রু কুঁচকে বলল, কোথায় থাকবো? বাড়িতে আছি। কেন, কিছু হয়েছে? মিহি কোথায়? কোথায় থাকবে ও? রুমেই হয়তো। সহদ্দ অপ্রস্তুত বোধ করলো মায়ের কথা ধরনে কপালে আঙুল চেপে ধরল বিরক্তিতে। এ সময় নিয়ে বলল, কি হয়েছে বলবে? কি হয়নি সহদ্দ? কি হয়নি? মিহিকে কি বলেছে তুমি? টেল মি, আই নিড দ্যাট এক্সপ্লেইন। মিহিকে আমি তোমার দায়িত্বের ওখানেই রেখে এসেছি। কি এসবের জন্য? তোমার ওকে পছন্দ না হলে বলে দিতে আমাদের। ইউ উইল টেক হার ব্যাক। তবে এসব কি ধরনের আচরণ? আমিনা কণ্ঠ প্রচণ্ড অসন্তুষ্ট প্রকাশ পেল। সহদ্দ মাথা তিক্ত বিস্ময় নিয়ে বলল, কী সব বলছো? আমি কি বলবো তাকে? আমি কি করেছি? তুমি জানো না কি করেছো, আবার জিজ্ঞেস করছো কেন? মিহি তোমার কাছে কমপ্লেন করেছে আমার ব্যাপার। ইটস নট অ্যাবাউট দ্যাট। কে আমার কাছে তোমাকে নিয়ে শিকারেতে করেছে সে মেইন পয়েন্ট দ্যাট না সহদ্দ। আমি কিছু জিজ্ঞেস করেছি মা। সহদ্দ গলার স্বর কেমন গম্ভীর হয়ে এলো এক পর্যায়ে। আমিনা তার সে প্রশ্ন ধারল না। ব্যগ্র কণ্ঠে বলল, মিহি কোথায় এখন? তুমি ওর ঘরে যাও, দেখো ও আছে কি না। কেন থাকবে না? ফর গড সেক, শুধু শুধু কেন এমন করছো? কি হয়েছে সেটা তা বলো। তুমি যাবে সহদ্দ। সহদ্দ তিক্ততা হয়ে কম্পটটা সরালো কোমর থেকে। বিছানা ছেড়ে নেমে স্পাইনে গা গলিয়ে উঠে দাঁড়ালো। তপ্ত পায়ে হেঁটে গিয়ে মিহির ঘরের সামনে এসে দাঁড়ালো সেকেন্ডের ব্যবধানে। দরজা ভেজানোর ভেতর থেকে সহদ্দ দরজা নক করলো। গলা বাড়িয়ে ডাকলো, মিহি। সাড়া এলো না। সহদ্দ ফের ডাকলো, মিহি বাইরে এসে একটু। এবারও সাড়া পেল না। সহদ্দ দরজা খুলতে বাধ্য হলে এক প্রকার ফুলে মাথা টোকা দিল ফাঁকে। ডাকলো, মিহি সারা ঘরে। চোখ বুলে যখন মিহিকে দেখলো না তখন সহদ্দ উৎকণ্ঠিত হয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে চাইলো আস্ত চোখে, শান্বিত হয়ে সারা ঘর খুঁজে চলল মেয়েটাকে। সহদ্দ, কি রে, পেলি মেয়েটাকে? কই ও? সহদ্দ কান থেকে ফোন নামালো, নৈকট্য কেটে দিল ফোন কল। ছুটে ঘর ছেড়ে বেরিয়ে এলো। সারা বাড়িময় খুঁজে চালালো মিহিকে। দুশ্চিন্তা গ্রাস করে নিচ্ছে তাকে। মিহি কি তার কথাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ভেবে নিয়েছে? সত্যি সত্যি কি বাড়ি ছেড়ে চলে গিয়েছে শীত? সহদ্দ চুল খামচে ধরল নিজের প্রতি তীব্র আক্রোশে। মিহি এখনো রাস্তাঘাট মোটামুটি চিনলেও তেমন একটা তো চেনে না।
যদি কিছু হয়ে যায় এত রাতে একা কোথায় যাবে মেয়েটা? এই তো বোকার মতো কাজ করে শিখি করলো। সহদ্দ মনে কু ডাকছে সে দৌড়ে বাড়ি ছেড়ে বের হলো। লক্ষ্যও করলো না পায়ে কেবল একজোড়া স্লিপাই। লিফটে ওঠার কথাটুকুও ভুলে বসলো প্রায়। সে অবস্থাতেই নিচে নামলো দৌড়ে। অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াতেই মুখে হাত দিল। এদিক ওদিক তাকাতে লাগলো উদ্বিগ্নতা নিয়ে। নিভৃতে খুঁজে চলল তাকে। বাইরে প্রচণ্ড বাতাস। গায়ে লাগলো গা শিরশির করে উঠেছে। থরথর করে কেঁপে উঠছে। সদ্যর গায়ে শুধু একটা টি শার্ট রয়েছে। শীতলতা সেদিকে খেয়াল নেই। একরাশ বিষণ্ণ রকমের চিন্তা উকি দিচ্ছে মনে। তার উপর আবার স্নেহ ফল হচ্ছে। এই শীতের মধ্যে এত রাতে মিহি কোথায় যাবে? নিজের বাবা মাকে। মিহি বাবা মা কি জবাব দেবে সে? মেয়েটা তো তার ভরসাতেই এখানে ছিল। সে এমন বোকামুখে না করলে পরিস্থিতি তো হতো না নিশ্চয়। এত এত সব চিন্তা নিয়ে যখন আশেপাশে তাকাচ্ছিল সহদ, তখনই চোখে পড়ল কিছুটা দূরে হোয়াইট ওভারহেড কোট চাপিয়ে ফোন কানে গুজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকা একটি মেয়ের দিকে। তাকে দেখতেই মনে হলো বুক থেকে ভারী পাথর নামিয়ে দিয়েছে কেউ। সে আবার শ্বাস নিতে পারছে নির্বিঘ্নে। সহদের বুকে হাত রেখে শ্বাস ফেলে ওষ্ঠপুটে ছড়িয়ে পড়ল হাসির ছাপ। তপ্ত পায়ে হেঁটে গিয়ে মেয়েটার সামনে দাঁড়াতে মিহি নামক মেয়েটা চমকে উঠে তাকালো তার দিকে। পরক্ষণে তেতো মুখে কিছু বলার আগে সহদ্র আচমকায় সকল বাঁধ ভেঙে তাকে জড়িয়ে ধরল। সহদ্র ঘন ঘন শ্বাস ফেলেছে। স্বস্তির শ্বাস অনেকক্ষণ যেমন স্বস্তির শ্বাস ফেলে অমন ও আর মিহি স্তব্ধ। স্ময়ে বাসমুগ্ধ সহাদ্য আচমকায় ঘটল। কর্মের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। কাজ করা বন্ধ করে দিল যেন। কানে এলো সহাদ্যের বিড়বিড় করে বলা শব্দগুলো। মিহি খুব একটা বুঝল না। তার মাথায় এলো সে তখন কী অবস্থায় রয়েছে। মস্তিষ্কে তার আঘাত করতেই রক্ত ছলকে উঠল রীতিমতো। হাড় চলল সঙ্গে সঙ্গে। ধাক্কা দেওয়া সিটকে বলল মন সরল সহাদ্যর। কপাল কুঁচকে তাকায় প্রশ্নোত্তর নজর। মিহির আগে ফুটছে কি সমস্যা আপনার? কি চান এখানে? সহাদ্য ধতাস্ত হলো। বলো, এখানে কি করছো তুমি? এত রাতে বাইরে কেন বেরিয়েছো? নিজেই তো বেরিয়ে যেতে বলেছেন। তারপরে এমন সাধু সাজার মানে কি? সহাদ্য শ্বাস ফেলল বলেই বেরিয়ে যেতে হবে। সব কথাকেই তেড়াভাড়া না কেন? রাগ হয়েছে বলেছি। আপনার রাগ হবে? আমি আপনাকে অপমান করব? আর আমি অবলা নারী আপনার সব কথা সহ্য করে ওখানেই থাকবো? হোয়াট দ্য হেল ডু ইউ থিঙ্ক আর ইউ? হ্যাঁ, এত বছর কেন ছিলে? মিহি কপাল কুঁচকায়। বোঝনি এমন ভঙ্গিতে বলে মানে? আমি যেই দিন চলে এসেছিলাম সেই দিন তোমার উচিত ছিল না আমাকে ছেড়ে দেওয়া। তখন যাওনি কেন? তখন কেন ছিলে? কারণ আমি আপনার মতো পাষাণ নই। আপনি নিজের বাবা মাকে ফেলে আসতে পারেন, তাদের প্রতি আপনার সহানুভূতি কাজ না করলেও করতে পারে। তবে যারা অমন এত স্নেহ করে তাদের আমি ছেড়ে আসতে পারিনি। আপনি আপনার মতো পাষাণ নই। সহাদ্য তপ্ত শ্বাস ফেল। ধরন মিহি ঠান্ডা হাতটা সাথে টেনে নিয়ে যেতে বলো। সাথে যাবে আমার? আর কিছু শুনতে চাইল না। দুপায়ে এগোতে মিহি হাত ঝটকা ছাড়িয়ে দিল। রেগে রেগে বলল, কি পেয়েছো আপনি আমার? বিহীন কাটলো। আপনি চাইলে অপমান করলেন, আবারও আদর করে ভুলিয়ে দিলেন। আমি গলে যাব এতেই। বাড়াবাড়ি করছেন। মোটেও না। আমি আর আপনার সাথে থাকবো না ব্যাস। কোথায় যাবে তাহলে? মিহি তার জবাব দিল না। তবে কাঠকড়ায় বলল, আমি যাব না। মিহি চলে যেতে হাঁসফাঁস করতে লাগলো। অসম্ভব বিরক্তি লাগছে তার এই সৌহার্দ্যকে। এই তো বাজে কি করে হয়? কি করে? মিহি ভীষণ অদ্ভুত লাগছে তার সামনে এমন করে জায়গা দখল করে লোকটা দাঁড়িয়ে। মিহি যাওয়ার বিন্দুমাত্র জায়গা পাচ্ছে না। এটার জন্যই লাগলো ব্যাপারটা। সদা কপাল কুঁচকে চেয়ে তার দিকে। প্রশ্নগুলো জানা শক্ত কণ্ঠে জবাব আসে না। শিওর? মিহির নাক কুঁচকে তাকালো। এখানে শিওর না হওয়ার কি আছে? সে আত্মবিশ্বাস প্রকাশ ব্যস্ত হলো খুব। থাইল্যান্ডে পার্সেন্ট। সহাদ্য ফিসকে হাসে দেয়। এখন যা হবে, ইউ আর দ্যাট ওয়ান হু ইজ গোয়িং টু বি রেসপন্সিবিলিটি ফর দ্যাট। মিহি কপালে ভীষণ কুঁচকে নিল। মুখ ফুটে বলতে চাইল মানে, তবে বলার পূর্বে ঘটল আশ্চর্য রকমের কিছু। সহাদ্য বড় বড় পা ফেলে তার সামনে এসে আচমকায় তাকে পাজা করে তুলে নিল। মিহি চমকে উঠল। বিস্ময়ের চোখে আকার হলো মার্বেলের সমান। কি হলো কেবল বুঝতে সময় নিচ্ছে তার ছোট মস্তিষ্ক। বুঝে এতে পা ছুঁড়ে ফেলল, চেঁচামেচি লাগিয়ে দিল। সহাদ্য তার দিকে চোখ রাঙিয়ে তাকালো। বিশেষ কিছু না হলে মিহি নতুন উদ্যমে চেঁচামেচি জোর দিল। আশেপাশে লোকজন নেই বলেই সহাদ্য মানিজ্যত রসত গেল না কেবল। সে মিহিকে ফ্ল্যাটে গিয়ে তার ঘরে নামিয়ে দিল। মিহি এক প্রকার ছুটে বেরিয়ে যেতে নিল। সহাদ্য তার মতো চুনুপুটির এক হাতে তুলে ভিতরে নিয়ে এলো। ধারাম করে দরজা আটকালো। এত আওয়াজ তুলল যে মিহি কেমন
চমকে তাকালো। রাগ তার তীর তীর করে মাথায় চড়া দিয়ে উঠেছে। সদ্য তার সদ্য করা ব্যবহার নিয়ে কিছু বলতে দু কোমর সামনে আসতে মিহি ভয়ানক একটা কাণ্ড ঘটিয়ে বসলো। সাপটে চর বসিয়ে সহাদ্যর গালে। সহাদ্য মিহির কাজে বিমোর হতভম্ব হয়ে চাইল মেয়েটার দিকে। মিহির আগে ফুঁসতে দাঁড়িয়ে সহাদ্যকে আশ্চর্য হয়ে থাকতে দেখে সে বেরিয়ে যেতে নিল। সহাদ্য সুযোগটুকুও দিল না। স্তম্ভিত ফিরে পেতে বাধা দিল মিহিকে। এক হাতে তার কোমর পেঁচিয়ে এক প্রকার হাওয়া তুলে তার ঘরের মধ্যিখানে নিয়ে এসে দাঁড় করালো। তার মন এখনো মানতে পারছে না মিহি তাকে থাপ্পড় মারলো। মিহির মতো বাচ্চা একটা মেয়ে। তার তীব্র আত্মরিমগান গা ঘেঁয়ে ফেলল ক্ষণিকে অসম্ভব বাজেভাবে। রাগ মাথাচড়া দিয়ে উঠল যেন। মেজাজ খিচে আসছে। আখিজোড়া লাল কি হলো? ঠোঁট জোড়া গেল না। তবে ততক্ষণে না ডগও হলো টুকু। মিহির আগে দৃঢ় সে ক্ষোভে এবার চেঁচিয়ে উঠল, কোন ধরনের অসভ্যতামগুলো? আপনার সমস্যা কি? সৌহার্দ্য রাগ সংযত করতে না পেরেই হুট করে ধমকে উঠল চোখ। আচমকায় ধমকে মিহি কেঁপে উঠল। সহ্য ততটুকুও থামতে পারতো, তবে না থামলো না। আঙুল তুলে শাসিয়ে বলল, আর একটাও বলবে না। ঘরে বেলকুনি থেকে ফেলে দেব, বেয়াদব মেয়ে। মিহি দাঁত পিষে তাকিয়ে থাকে। সদ্য হনহনিয়ে হেঁটে দরজার কাছে গেল মিহি। এক পর্যায়ে ভ্রু কুঁচকালো। কৌতূহলী হয়েই শুধালো, কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাব। তিরিক্ষির মেজাজের কথাগুলো বলেই দাঁড়ালো পরজনা। মুখের উপর দরজা আটকে দিল। বাইরে থেকে দরজা লক করেছে বুঝতে মিহির আঁতকে উঠল। ছুটে এসে দরজা ধাক্কাতে লাগলো। চেঁচিয়ে ডাকলো তাকে সহাদ্য, দরজা খুলুন। এই সহাদ্য, দরজা খুলুন না কেন? সারা শব্দ আসছে না। মিহি ঘামছে। সামনের দরজায় ধাক্কা যাচ্ছে। দরজা নব ঘুরিয়ে যাচ্ছে তত্ত্ব হাতে। সে ছাড়া পেতে চাইছে বোবাধ্য ঘর থেকে। চোখের সামনে ভাসছে কিছু বিভৎস দৃশ্য। মিহি সহ্য করতে পারছে না। দম আটকে আসছে। পাগলের মতো লাগছে। সে দরজা খুলতে না পেরেই এবার আরো বেশি অসুস্থ হতে লাগলো। মিহি নিজেকে গুটিয়ে মেঝেতে বসে পড়ল। সে যে সেটে গিয়ে দাঁড়ালে। সহাদ্য আসছে না কেন? এভাবে দরজা আটকে গেলে কেন আবার আবার ওগুলো পরিবৃত্ত হবে? না না, মিহি মরে যাবে। সে হাঁটুতে মুখ গুজে রইল। নিজেকে এভাবে চাইলে কোনো বিশেষ কিছু থেকে। ঘরের ভিতরে এমন অন্ধকার কেন? মিহি দম বন্ধ লাগছে। মিহিও তথস্থ হয়ে আশেপাশে তাকালো। হঠাৎ সামনে চোখে আটকে গেল। মিহি সন্নিত চোখে চেয়ে রইল একটা ঝাপসা আবয়ন তার দিকে আসছে। চেহারা দূর থেকে স্পষ্ট লাগলেও কৃত্রিম চোখে ফাঁক গলিয়ে চাইতে নজরে এলো পরিচিত মুখ। ভীষণ সূক্ষ্মভাবে চেনে এই অবয়ন সে। ভীষণ মিহির বুকে ধড়ফড়িয়ে উঠল। সে বিচলিত হয়ে পড়ল সেকেন্ডের ব্যবধানে। মুখ গুজে নিল, হাঁটু গেঁজে গুটিয়ে ফেল নিজের ক্রমেই। অবয়নটা তার দিকে আসতে প্রথম ধীরে গতিতে আক্রমতায় হওয়া বেগ মিহি এ পর্যায়ে সইতে পারল না। অসম্ভব ভয় সংকোচ পরিপূর্ণ মস্তিষ্ক নিয়ে চেঁচিয়ে উঠল কানে হাতে চেপে। সরাতে চাইল অসম্ভব বিশ্রী অবয়নটিকে। তার অবস্থা তখন করুণ, বড্ড সাংঘাতিক। এই সময় এরূপ আচমকাই কেউ দেখলেও বোধহয় ভয় পাবে। সদ্য মিহির লাকেজ হাতে সরে ফ্ল্যাটে ঢুকলো। ফ্ল্যাটের দরজা লক করতে মিহির ঘর থেকে চিৎকার আওয়াজ কানে এলো। সহদ্য ভ্রু কুঁচকালো, দৌড়ে যায় দরজার কাছে। চিৎকারের আওয়াজ বাড়ছে। সহদ্য ভয় পেল এবার। হঠাৎ এভাবে চিৎকার কারণ বুঝল না। ততস্থ হয়ে দরজা লক খুলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে চাইতেও চোখ গেল এক কোণে মিহি বসে। ততস্থ হয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার সর্বত্র প্রায়শ চালাচ্ছে মেয়েটা। পারলে বোধহয় দেওয়ালের মিশে যেতে। তখনও কান ধুয়ে চেপে ধরে সামান্য চেঁচিয়ে যাচ্ছে। সহদ্য ছুটে আসে মিহির সামনে বসে হাঁটু মুড়ে মিহির হাত ধরে তাকে শান্ত করার তাগিদে। মিহি হাত সময় ঝটকায়। আরো উদ্ভট আচরণ করতে লাগে। নিজেকে আরো গুটিয়ে নিল। সহদ্য আবারও তার দুহাত মুঠে নেয়। শান্ত কোমল গলায় ডাকে, মিহি, মিহি, শান্ত হও প্লিজ। কি হয়েছে? একটু শান্ত হও মিহি। মিহি তখনও অস্বাভাবিক আচরণ করছে। চোখ বেয়ে গড়ানো নোনা জল। সহদ্য হতবাক হয়ে গেল। কি বলে কি করে মেয়েটাকে শান্ত করবে সে বুঝতে পেল না। এমন কেন করছে সেটাও জানে না। দরজা লক করায় কি? সে তো মিহির বেরিয়ে যাওয়ার আতঙ্কে দরজা লক করেছিল। এতে এমন ভয় পাওয়ার কিছুই তো নেই। নাকি অন্য কিছু? মিহি কখনো আটকে না। একান্তই প্রয়োজনে ব্যক্তিত্ব ভেজিয়ে রাখে। সহদ্যও এতদিনে বিশেষ পাত্তা না দিলেও আজ এই সবটা ভাবছে তাকে। সহদ্য প্রচণ্ড বিব্রত বোধ করে। এতটা অসহায় লাগছে তার। আগে কখনো এমন হয়নি। সে হাত বাড়িয়ে মিহির গালে ছুঁয়ে দেখে গাল গরম। অদ্ভুত কাঁপন ছড়িয়ে আছে মেয়েটার শরীর জুড়ে। সহদ্য হতভম্ব হয়ে পড়ে। নিজেকে সামলে বলে, মিহি প্লিজ আর চিৎকার করো না। আমি তো শুধু। কথা গুলিয়ে এলো। কি বলবে বুঝতে পারছে না সে। আর তার অহংকার, তার রাগ আর পুরুষত্ব এই মুহূর্তে কোথায়ও নেই। কোথাও নেই। আছে শুধু একরাশ নির্মাণ কোমলতা।
এতক্ষণে রাগ জেদ ক্ষোভ সব মুছে গিয়েছে। হুট করেই পালিয়ে গিয়েছে মিহি ততক্ষণে কাঁপছে, নিঃশ্বাসের তেপে বুক ওঠানামা করছে ভীষণ দ্রুত। চোখের জলের সাথে এক ধরনের আতঙ্ক বাসা বাঁধেছে। সদ্য খানিকটা কোলে ঘেঁষে বসে, কপল চাপড়ে ডাকে মিহি। মিহি মিহি সাড়া দেয় না। অদ্ভুত আচরণ করছে সে। তাকে সইতে চাইলো, তার ছোঁয়া সরাতে চাইলো। সহদ্য তার হাত ছাড়বে না। আরে বাবা কয়েক ডেকেও সাড়া না পেলেও সহদ্য এবার চেঁচিয়ে উঠল তার কাজ ঝাঁকিয়ে মিহি। মিহি চমকে ওঠে, শান্ত হয়ে এই খণ্ডকের ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। মস্তিষ্কে থিতিয়ে আছে যেন সহদ্য চিৎকার করার কারণ খুঁজলো সে। ভীতিরীতে ঠাঁটা নিয়ে তার অক্ষিপুটে শান্বিত হয়ে চেয়ে আসে লোকটার দিকে। সহদ্য নিজের কাজে অপ্রস্তুত হলো, তার হাত ধরে অনুতপ্ত হয়ে বলল সরি। আমি ওভাবে তার বাক্য সমাপ্তির টানি পূর্বে মিহি আচানক হাউমা করে কেঁদে উঠল। চার দেওয়ালের মাঝে কি করুণ শোনালো তার, এরকম সহদ্য জানে। সেই স্তব্ধ চোখে চেয়ে মিহি হুঁশ নেই কিছুতেই। সে কাঁদতে কাঁদতে লোকটার বুকে গাছটায় শার্টের অংশ খামচে ধরল। মিহি তার কাছে ঘেঁষে বসে, কম্পিত গলায় বলে আমি মরে যাব। আমাকে মেরে ফেলে ওই লোক, আমার জীবনটা শেষ করে দিয়েছে উনি। আমি আমি মরে যাব। মিহির সামনে একই কথা বিড়বিড় করেছে। সহদ্য স্তব্ধ বিমূঢ়, কপালে ভাঁজ পড়ল। কিসের কথা বলেছে মেয়েটা? সহদ্য খুঁজে পায় না। কোন লোক তাকে মারবে, কে মারবে, কি হয়েছে মিহি? মিহি কাঁদছেও বা কেন? হচ্ছেটা কি এসব? সহদ্য আলগোছে আগলে নিল তাকে। এখন এত প্রশ্ন জিজ্ঞেস করা উচিত নয়, তবে কৌতূহল দমাতে পারে না সে। কে মারবে তোমাকে মিহি? কার কথা বলছো? মিহি প্রতি উত্তর করে না, একই কথা বারবার বিড়বিড় করে। আমি মরে যাব, মরে যাব। আচমকায় নিস্তেজ হয়ে ঢলে পড়ে সহদ্যর গায়ে। সহদ্য পিছলে হেলান দিয়ে পড়ল আচমকায়, ভার বইতে না পেরে। ও ভ্রু কুচিয়ে মিহি কপল মুখ চাপড়ে ডাকলো তাকে। সাড়া না পেয়ে বুকে বুঝলো জ্ঞান নেই। সহদ্য তপ্ত শ্বাস ফেললো, পাজা কোলে তুলে ফেলল তাকে। নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল যত্ন সহকারে। এসির পাওয়ার কমিয়ে কম্ফোর্টটা বুক অবধি টেনে নিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে চেয়ে রইল মেয়েটার দিকে। এত মিষ্টি মুখ আজ এমন কাঁদলো কেন? কোনো পাস্ট ট্রামা আছে কি? সহদ্য কিছু সময় দাঁড়িয়ে বেরিয়ে এলো, দরজা আটকালো না আর ভেজিয়ে দিল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সহদ্য আর রাপ চলবে।